বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছ। অনলাইন শিক্ষা কার্যক্রমে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক, আজ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠদানের বিষয়বস্তু হবে শব্দের শ্রেণীবিভাগ, সংবর্গ অথবা পদের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা শব্দ কি এ সম্পর্কে জানব, পদ কি এ সম্পর্কে জানব। পদ শব্দের অর্থ পা। আমরা প্রাণীরা যেমন পা ছাড়া চলতে পারি না, ঠিক তেমনি ভাষার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে পদ ছাড়া কোনোটি সম্ভব না। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সমন্বয়ে তৈরি হয় শব্দ। দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে যখন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় বাক্য। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। বাক্যে যে পদগুলো রয়েছে, এই পদগুলোর সঙ্গে বিভক্তি অনেক সময় দৃশ্যমান অথবা অদৃশ্যমান হয়ে থাকে। তাই আমরা যখন বিভক্তিযুক্ত ছাড়া শব্দের একটি মূল অংশ পাওয়া যাবে, এই মূল অংশে দুটি জিনিস থাকে, একটি হলো শব্দ, একটি হলো ধাতু। তাই শব্দের সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলা হবে নামপদ। আবার ধাতুর সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হয়ে কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হবে ক্রিয়াপদ। তাই আমরা বলতে পারি পদ প্রধানত দুই প্রকার। যোগ্যতা এবং গুণাগুণের দিক থেকে, যোগ্যতা এবং গুণাগুণের দিক থেকে পদকে আমরা প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক নম্বর হলো নামপদ, নামপদ, আর দুই নম্বর হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ শিক্ষার্থীরা, নামপদকে আবার বিশ্লেষণ করলে বিশেষ্য, বিশেষণ এবং অব্যয় পদ পাওয়া যায়, আর ক্রিয়াপদ হলো আলাদা। তাই পদকে সাধারণত আমরা পাঁচটি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটি হলো বিশেষ্য পদ, দ্বিতীয়টি হলো এক নম্বর পদ। প্রধানত পদ সাধারণত পাঁচ প্রকার। এক নম্বর বিশেষ্য পদ, দুই নম্বর বিশেষণ পদ, তিন নম্বর হলো অব্যয় পদ, চার নম্বর সর্বনাম পদ, আর পাঁচ নম্বর হলো ক্রিয়াপদ। শিক্ষার্থীরা, আমরা এখন এই পদ সাধারণত পাঁচ প্রকার, এই পাঁচ প্রকারে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক বিশেষ্য পদ। বিশেষ্য পদ কি? যে পদ দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করে তাকেই বিশেষ্য পদ বলে। অর্থাৎ যে পদ দ্বারা কোনো স্থান, ব্যক্তি, সময়, গুণবাচক ইত্যাদি বিভিন্ন পদের ঐতিহাসিক স্থান, পত্রিকা ইত্যাদি, জাতি, ব্যক্তি, সময় ইত্যাদি নাম প্রকাশ করে, তাকেই বলা হবে বিশেষ্য পদ। বিশেষ্য পদ যেমন ঢাকা, বাংলাদেশ, করিম, মতিন ইত্যাদি হলো
বিশেষ্য পদ। শিক্ষার্থীরা আবার বিশেষ্য পদকে মোটামুটি 8টি শ্রেণীতে ভাগ করা যায়। এইগুলো হলো ব্যক্তিবাচক বিশেষ্য পদ, বস্তুবাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ, স্থানবাচক বিশেষ্য পদ, গুণবাচক বিশেষ্য পদ, সময়বাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ এবং ক্রিয়াবাচক বিশেষ্য পদ। প্রথমে আমরা আসি জাতিবাচক বিশেষ্য পদ। জাতিবাচক বিশেষ্য পদের উদাহরণ শুধু আমরা বলবো। জাতি, জাতিবাচক বিশেষ্য পদ হলো কোন মানুষ জাতি বা অন্য প্রাণী জাতি, এগুলো নাম বোঝায়। ব্যক্তিবাচক বিশেষ্য হলো যেমন করিম, যদু, মতিন ইত্যাদি। বস্তুবাচক বিশেষ্য পদ হলো চেয়ার, টেবিল, খাতা, কলম, বইপত্র ইত্যাদি। স্থানবাচক বিশেষ্য পদ হলো বাংলাদেশ, ভারত, চীন, জাপান ইত্যাদি হলো স্থানবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য যেমন দয়াবান। ক্রিয়াবাচক বিশেষ্য যেমন ঘুমানো। সমষ্টিবাচক বিশেষ্য যেমন সমিতি, নেতা, দল ইত্যাদি। আবার সময়বাচক বিশেষ্য যেমন সকালবেলা, বিকেলবেলা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিশেষণ পদ সম্পর্কে জানব। বিশেষণ পদ, বিশেষণ পদ কি? যে পদ দ্বারা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই বলা হয় বিশেষণ পদ। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামের যে পদ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে বলা হয় বিশেষণ পদ। শিক্ষার্থীরা, বিশেষণকে প্রধানত পদকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো নাম বিশেষণ, একটা হলো উদ্দেশ্য নাম বিশেষণ, একটা হলো ক্রিয়া বিশেষণ। আবার নাম বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হলো বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ পদ। বিশেষণ পদ অনেক প্রকার, এগুলো আরো অন্য ক্লাসে আমরা জানবো বিস্তারিত। এরপর অব্যয় পদ। অব্যয় শব্দের অর্থ হলো যে পদের কোনো নিজস্ব অর্থ নেই, অর্থাৎ যে পদের কোনো ব্যয় নেই। ব্যয় বলতে আমরা এখানে বলবো এর মূল্য। যে পদের নিজস্ব অর্থ নেই, শুধুমাত্র অন্য কোনো পদের মধ্যে বসে সম্পর্ক সৃষ্টি করে, তাকে বলা হয় অব্যয় পদ। অব্যয় পদ আবার 4 প্রকার, যেমন সমুশ্রী অব্যয়, অনম্বয়ী অব্যয়, পদাম্বয়ী অব্যয়, অনুকার অব্যয়। অব্যয় পদ 2 বা ততোধিক পদের মধ্যে সংযোগ স্থাপন করবে, যেমন করিম ও মিলন, 2 ভাই। এখানে ওটা হলো অব্যয়, ও দ্বারা করিম এবং মিলনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, অব্যয় পদ। এরপর আসলে হলো সর্বনাম পদ। আমরা বাক্যে ব্যবহার করি বিভিন্ন উদাহরণ দিয়ে। যখন বিশেষ্য পদের পরিবর্তে অন্য যে পদ ব্যবহার করা হয়, বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় ওই বিশেষ্যের রূপ নিয়ে প্রকাশ করে, তখন তাকে বলে সর্বনাম পদ। বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকেই সর্বনাম পদ বলে। এই সর্বনাম পদগুলো যেমন সে, তিনি, তোমারা, আপনি, আপনারা ইত্যাদি। সে, তিনি, উহা, আপনারা ইত্যাদি। আমরা একটি পদ বারবার ব্যবহার না করে ওই পদের পরিবর্তে যে পদ ব্যবহার করব সেটাকে বলা হবে সর্বনাম পদ। যেমন মুক্তা ভালো মেয়ে, মুক্তা শ্রেণীতে প্রথমা বা প্রথম, মুক্তা
মুক্তা নদীতে গোসল করছে। এই তিনটি বাক্য আমরা ব্যবহার করলাম। এই তিনটি বাক্যের বেলায় প্রতিবারেই মুক্তা 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 ব্যবহার করলাম, মুক্তা ব্যবহার করলাম, মুক্তা ব্যবহার করলাম। এগুলো শুনতে একটু খারাপ লাগে এবং বারবার যদি ব্যবহার করা হয় তাহলে বাক্যের যে শ্রুতি মধুরতা এটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়াটা দূর করার জন্য আমরা একবার শুধু মুক্তা ব্যবহার করব এবং তারপরে মুক্তার পরিবর্তে আমরা অন্য শব্দ ব্যবহার করব। এই যে অন্য শব্দ ব্যবহার করা হলো, এই অন্য শব্দটি হলো সর্বনাম। যেহেতু মুক্তা স্ত্রীবাচক শব্দ, সেহেতু আমরা এখানে ব্যবহার করব সে। সে স্ত্রী দ্বারা পুরুষ বোঝায়, স্ত্রী বোঝায় অবশ্য। মুক্তা ভালো ছেলে, সে শ্রেণীতে প্রথম, সে নদীতে গোসল করে। তাহলে শব্দের এখানে অর্থ এবং শ্রুতি মধুরতা এখানে বৃদ্ধি পেল। তাই আমরা বলতে পারি যে বিশেষ শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হয় সর্বনাম পদ বা সর্বনাম শব্দ। আমরা এখন সর্বনাম করলাম। এখন ক্রিয়া, ক্রিয়াপদ। ক্রিয়াপদ, ক্রিয়াপদ সম্পর্কে আমরা জানবো। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ক্রিয়াপদ বলা হয়। যেমন সে ঘুমায়, সে ঘুমায়। তুহিন বই পড়ে। স্বপন মাঠে খেলছে। এখানে ঘুমায় শব্দটি হলো ক্রিয়াপদ, পরের শব্দটি হলো ক্রিয়াপদ, খেলছে শব্দটি হলো ক্রিয়াপদ। তাই বলা যায় যে পদ দ্বারা কোনো কিছু করা যাওয়া, হওয়া ইত্যাদি নির্দেশ করে বা বোঝায় তাকেই বলা হয় ক্রিয়াপদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার সম্পর্কে জানব। এই ক্রিয়াপদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি হিসাবে, বাক্যের অর্থ বোধগম্য হিসাবে ক্রিয়াপদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো ক নম্বর সমাপিকা ক্রিয়া, আর খ হলো অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা বক্তার বক্তব্য সুস্পষ্টভাবে পরিসমাপ্তি ঘটে, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যে পরিসমাপ্তি ঘটায়, আর কোনো কিছু বাকি থাকে না, সেটাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন তুহিন যেমন সমাপিকা ক্রিয়ার উদাহরণ, তুহিন মাঠে ফুটবল খেলছে। এই বাক্যটি দ্বারা তুহিনের সম্পূর্ণ কাজটা এখানে ফুটে উঠেছে। এটি হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হলো অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যেমন মিনু বই পড়তে ড্যাশ ড্যাশ ড্যাশ। এই বাক্যটিতে মিনু বই পড়তে কোথায় গেল? সে ঘুমালো, না খেলো, না কোথায় গেল, না চলে গেল? এটা অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায় না। তাই বলা যায় যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায় না তাকে বলা হবে অসমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আবার কর্মপদের উপর প্রাধান্য করে ক্রিয়াপদ থেকে চারটি ভাগে ভাগ করা যায়। একটা হলো সকর্মক ক্রিয়া,
এটা হলো অকর্মক ক্রিয়া, এটি হলো দ্বিকর্মক ক্রিয়া, আর এটি হলো সমধাতুজ ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এখন এরপরে আমাদের পড়বো আমরা লিঙ্গ। এরপর পড়বো আমরা লিঙ্গ। লিঙ্গ কি? লিঙ্গ 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 শব্দের অর্থ চিহ্ন, অর্থাৎ যে পদ দ্বারা, যে নামবাচক শব্দ দ্বারা স্ত্রী, পুরুষ কিংবা উভজাতীয় কিংবা অন্য কিছু স্ত্রী পুরুষ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকেই বলা হবে লিঙ্গ। লিঙ্গ সাধারণত 4 প্রকার। একটা পুংলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ, একটা ক্লীবলিঙ্গ, একটা হলো উভলিঙ্গ। পুংলিঙ্গ যে সমস্ত পদ দ্বারা বা শব্দ দ্বারা পুরুষ জাতীয় কোনো ব্যক্তি বা ব্যক্তিকে নির্দেশ করে, যে পদ দ্বারা, যে শব্দ দ্বারা পুং জাতীয় কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাকে বলা হবে পুংলিঙ্গ। যেমন পিতা, তারপর হলো দাতা, সম্রাট, এগুলো দ্বারা পুরুষ জাতীয় ব্যক্তিকে নির্দেশ করে। আবার যে পদ দ্বারা স্ত্রী জাতীয় কোন ব্যক্তিকে নির্দেশ করে, সেটাকে বলা হবে স্ত্রীলিঙ্গ। যেমন মাতা, গুরবী, শিক্ষিকা ইত্যাদি হলো স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। আর যে পদ দ্বারা পুরুষ কিংবা স্ত্রী না বুঝিয়ে কোনো বস্তুকে নির্দেশ করে, সেটিকে বলা হবে ক্লীবলিঙ্গ। যেমন চেয়ার, টেবিল, বই ইত্যাদি হলো ক্লীবলিঙ্গ। আর এমন কতগুলো শব্দ বা পদ রয়েছে যেগুলো দ্বারা স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় উভয়কে নির্দেশ করে, সেগুলোকে বলা হবে উভলিঙ্গ। যেমন বন্ধু, যাত্রী, লেখক, কবি ইত্যাদি শব্দ। এই বন্ধু শব্দটি দ্বারা স্ত্রী বন্ধুকে নির্দেশ করবে, আবার পুরুষ বস্তুকে নির্দেশ করবে। যাত্রী দ্বারা মহিলা যাত্রীকে নির্দেশ করে, পুরুষ যাত্রীকে নির্দেশ করে। আবার লেখক দ্বারা মহিলা লেখককে নির্দেশ করে, আবার পুরুষ লেখককে নির্দেশ করে। কবি দ্বারা মহিলা কবিকে নির্দেশ করে, পুরুষ কবিকে নির্দেশ করে। তাই এগুলোকে বলা হবে উভলিঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে কতকগুলো নিয়ম মেনে লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় আ, ই, উনা, ইকা ইত্যাদি শব্দ যুক্ত করে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করা যায়। যেমন চালাক, এটি হলো পুংলিঙ্গ। আর স্ত্রীলিঙ্গ, এটি হলো স্ত্রীলিঙ্গ। যেমন চালাক, চালাকি, তারপর যেমন পুস্তক,
পুস্তিকা, সম্পাদক, সম্পাদিকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে চালাক শব্দটার সঙ্গে দীর্ঘই যুক্ত করা হয়েছে। চালাক, চালাকি, পুস্তক, পুস্তিকা, সম্পাদক, সম্পাদিকা। এখানে ইকা শব্দটি যুক্ত হয়েছে, এখানে কা শব্দ আ যুক্ত শব্দটি যুক্ত হয়েছে। তাই এগুলো হলো প্রত্যয় বা অন্য কোনো ধ্বনি সমষ্টি। তাই বলা যায় কিছু কিছু পুরুষবাচক শব্দ রয়েছে যেগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের প্রত্যয় যুক্ত করে স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ পরিবর্তন করা যায়। শিক্ষার্থীরা, দ্বিতীয়ত আসে কতগুলো পুরুষবাচক শব্দের সঙ্গে অন্য কোনো শব্দ পরে বসে। কোনো পুরুষবাচক শব্দের সঙ্গে অন্য কোনো শব্দ পরে বসে বা পূর্বে বসে স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ পরিবর্তন করা যায়। যেমন এরে বাসুর, বাসুর, এরে বাসুর, এরে বাসুর, এটি হলো পুংলিঙ্গ, এটি হলো স্ত্রী। বকনা বাসুর, বকনা বাসুর। এই বাসুর হলো মূল শব্দ, এর সঙ্গে ভিন্ন শব্দ যুক্ত করে তার আগে আমরা কি করলাম, এরে শব্দ যুক্ত করলাম, বকনা শব্দ যুক্ত করলাম। এরে বাসুর, বকনা বাসুর। এরে বাসুর দ্বারা আমরা পুংলিঙ্গকে নির্দেশ করব, বকনা বাসুর দ্বারা আমরা স্ত্রীলিঙ্গকে নির্দেশ করব। আবার যেমন বলা যায় পুরুষ যাত্রী, পুরুষ যাত্রী, মহিলা যাত্রী। এখানে মহিলা শব্দটি এবং পুরুষ শব্দটি ভিন্ন শব্দ। এই যাত্রীর সঙ্গে পুরুষ শব্দ যুক্ত করে পুংলিঙ্গ বলা হলো, আর মহিলা শব্দটি যাত্রীর সঙ্গে যুক্ত করে স্ত্রীলিঙ্গ বলা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর পুরুষবাচক শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, পুরুষবাচক শব্দের বিপরীত অর্থ অর্থাৎ কোন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেও আমরা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ পরিবর্তন করতে পারি। যেমন 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 পিতা, এর বিপরীত শব্দ হলো মাতা। ভাই, এর বিপরীত শব্দ হলো